৮ বছর পর তালাকপ্রাপ্তা আইপিএস স্ত্রীর সাথে ম্যাট্রিক ফেল স্বামী কোটিপতি হয়ে দেখা করল। এরপর যা হল তা পুরো শহরকে নাড়িয়ে দিল। বন্ধুরা, এটি মহারাষ্ট্রের পুনে শহরের একটি সত্যি গল্প, যেখানে একটি ছোট্ট বস্তিতে থাকা সবিতার জীবন একদম সাধারণ ছিল। কিন্তু তার স্বপ্নগুলো একদমই সাধারণ ছিল না। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল এবং সবসময় বলতো যে একদিন সে ইউনিফর্ম পরে দেশের সেবা করবে। তার বাবা রিকশা চালাতেন এবং মা বাড়ি বাড়ি কাজ করতেন। ঘরের অবস্থা এমন ছিল যে মাঝে মাঝে রাতের খাবার জুটবে কিনা তাও ঠিক থাকত না। কিন্তু সবিতার বইগুলো সবসময় পরিষ্কার থাকত। সেই একই বস্তিতে থাকা মাধব একদম অন্য স্বভাবের ছেলে ছিল। পড়াশোনায় তার মন কখনই লাগত না। ১০ম শ্রেণীতে ফেল করার পর সে স্কুল ছেড়ে দেয় এবং ছোটখাটো দিনমজুরির কাজ করতে শুরু করে। লোকেরা তাকে অকেজো বলত, কিন্তু একটা কথা সবাই মানত, যে সে মনের দিক থেকে খুব সরল ছিল। সময় গড়িয়ে গেল এবং বাড়ির লোকেরা সাবিতার বিয়ের কথা শুরু করে দিল। দারিদ্র্যের মধ্যে প্রায়ই স্বপ্নের চেয়ে পেটের চিন্তা বেশি বড় হয়ে দাঁড়ায়। এক আত্মীয় মাধবের সম্বন্ধ নিয়ে এলো। ছেলে বেশি পড়াশোনা জানা ছিল না, কিন্তু পরিশ্রমী ছিল এবং মদ সিগারেট থেকে দূরে ছিল। সাবিতা যখন প্রথমবার তাকে দেখল, তখন তার মনে বিশেষ কোনো অনুভূতি জাগল না। শুধু এটুকুই মনে হলো যে এই মানুষটি শান্ত। কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সাবিতা পুনের সেই বস্তির ছোট্ট ঘরটিতে চলে এলো, যেখানে মাধব থাকত। ঘরের ছাদ চুইয়ে পানি পড়ত, দেওয়ালে নোনা ধরা ছিল এবং রান্নাঘর বলতে শুধু একটা কোণ। সাবিতা চারদিকে তাকালো এবং মনে মনে ভাবল, এভাবেই কি আমার সারা জীবন কেটে যাবে? মাধব তার চোখের অস্থিরতা বুঝে গেল। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি খুশি নও? সাবিতা মিথ্যে হাসি হেসে বলল, না, এমন কোনো ব্যাপার না। কিন্তু মাধব বুঝে গিয়েছিল যে ব্যাপারটা অন্য কিছু। পরদিন সে কাজ থেকে ফিরল। তখন তার হাতে একটা খাতা আর কলম ছিল। সে সাবিতার সামনে সেগুলো রেখে বলল, তুমি পড়তে চাও না? পড়ো। সাবিতা চমকে গেল। এখন আর কি লাভ, বিয়ে তো হয়ে গেছে। মাধব সোজা সাপটা কথা বলল, বিয়ে হলেই কি আর স্বপ্ন শেষ হয়ে যায়? সেই দিনের পর থেকে সাবিতার জীবন বদলাতে শুরু করল। দিনের বেলা সে ঘরের কাজ করত আর রাতে পড়াশোনা। মাধব সকালে মজুরির কাজে যেত, সন্ধ্যায় সবজি আনত, রান্না করত এবং তাকে পড়তে দিত। বস্তির লোকেরা হাসাহাসি করত, আরে পড়িয়ে কি বউকে কালেক্টর বানাবে নাকি? কেউ কেউ বলতো, মেয়ে মানুষ পড়ে লিখে গেলে হাতের বাইরে চলে যাবে। মাধব শুধু মুচকি হাসত। এক রাতে সাবিতা পড়তে পড়তে কেঁদে ফেলল। বই বন্ধ করে বলল, আমার দ্বারা হবে না, আমি ক্লান্ত হয়ে গেছি। মাধব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়ো, কিন্তু হার মেনো না। তুমি না পড়লে আমার মনে হবে আমিই হেরে গেছি। তার এই কথাটি সাবিতার হৃদয়ে গেঁথে গেল। সেদিন প্রথমবার তার মনে হলো যে এই মানুষটি সাধারণ হতে পারে, কিন্তু এর চিন্তাভাবনা অনেক বড়। দিন গড়িয়ে মাস হলো আর মাস গড়িয়ে বছর। সাবিতা দ্বাদশ শ্রেণী পাশ করল। তারপর গ্র্যাজুয়েশনে ভর্তি হল। ফি জমা দেওয়ার জন্য মাধব অতিরিক্ত কাজ করা শুরু করে দিল। কখনো নির্মাণস্থলে ইট বইত, কখনো গোডাউনে বস্তা তুলত। অনেক সময় তার হাত ছিলে যেত, কাঁধ ফুলে যেত, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। একদিন সাবিতা জানতে পারল যে তার কলেজের ফি জমা দেওয়ার জন্য মাধব তার পুরনো মোবাইলটি বিক্রি করে দিয়েছে। সে জিজ্ঞেস করল, তুমি আমাকে বলনি কেন? মাধব হালকা হেসে বলল, তুমি শুধু পড়াশোনা করো, বাকি জিনিস আবার চলে আসবে। ধীরে ধীরে সাবিতার আত্মবিশ্বাস বাড়তে লাগল। এখন সে শুধু পাশ করার জন্য নয়, টপ করার জন্য পড়ত। কলেজের শিক্ষকেরাও তার প্রশংসা করতে শুরু করলেন। যখন সে প্রথমবার প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম পূরণ করল, তখন পুরো মহল্লায় আলোচনা শুরু হয়ে গেল। কেউ কেউ খোঁচা দিয়ে বলল, মজুরের বউ অফিসার হবে। কেউ বলল, স্বপ্ন দেখা সহজ। মাধব প্রতিটি খোঁচার একটাই জবাব দিত, দেখো, একদিন এই লোকেরাই তালি বাজাবে। সময় কেটে যাচ্ছিল। সাবিতা পরীক্ষা দিত, ফলাফলের অপেক্ষা করত, আবার পরের বারের প্রস্তুতিতে লেগে যেত। অনেকবার ব্যর্থতা এলো। একবার তো সেই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেও আটকে গেল। সেদিন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে রাগে বইপত্র বন্ধ করে দিল এবং বলল, ব্যাস, আর পড়ব না। মাধব বইগুলো তুলে আবার তার সামনে রেখে দিল। শেষ চেষ্টা আরেকবার করে দেখো। সে জিজ্ঞেস করল, যদি আবার হেরে যাই? মাধব না ভেবেই উত্তর দিল, তাহলে আমি আবার মজুরির কাজ বাড়িয়ে দেব, কিন্তু তুমি চেষ্টা ছেড়ো না। তার কণ্ঠস্বরে এতটা ভরসা ছিল যে সাবিতা চুপ হয়ে গেল। সে আবার বই খুলে বসল। ৮ বছর এভাবেই কেটে গেল। পরিশ্রম, কটুকথা, আশা এবং সংগ্রাম সব একসাথে চলতে থাকল। তারপর সেই দিনটি এলো যার অপেক্ষা দুজনেরই ছিল। ফলাফল এলো এবং সাবিতা আইপিএসে নির্বাচিত হল। পুরো বস্তিতে হইচই পড়ে গেল।
সেই লোকেরাই যারা হাসাহাসি করত তারা মিষ্টি নিয়ে আসতে শুরু করল। সাবিতার ঘরের বাইরে ভিড় জমে গেল। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল, সাংবাদিকরা ছবি তুলছিল, চারদিকে তার নাম প্রতিধ্বনিত হচ্ছিল। মাধব দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে মুখে গর্ব ছিল, কিন্তু সে ভিড় থেকে দূরেই থাকল। কেউ একজন তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে হেসে বলল, আমি শুধু তার স্বামী। সেই রাতে যখন সবাই চলে গেল, সাবিতা প্রথমবার আয়নায় নিজেকে তার স্বপ্নের ইউনিফর্মের সাথে দেখল। তার মনে হল যেন তার জীবন সত্যিই বদলে গেছে। ঘরের সেই পুরনো দেওয়ালগুলো এখন তার কাছে ছোট মনে হতে লাগল। তার মনে হল যেন সে এই জায়গা থেকে অনেক বড় হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই তার মনে এমন এক চিন্তা এলো যা আগামী দিনগুলোতে তার এবং মাধবের জীবনের মোড় ঘুরিয়ে দিল। কারণ সাবিতার সেই চিন্তাটি ছিল যে এখন আমার পৃথিবী আর আগের মতো নেই। যাই হোক বন্ধুরা, প্রশিক্ষণের জন্য যখন সাবিতা পুনের বাইরে গেল, তখন প্রথমবার সে এমন এক পরিবেশে পৌঁছাল যেখানে সবকিছু নতুন ছিল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিচয়। সেখানে প্রত্যেকেই ছিল শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং বড় স্বপ্নের অধিকারী। শুরুর দিনগুলোতে সে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিল। ফোনে মাধব রোজ জিজ্ঞেস করত, কেমন আছো? সে ছোট্ট উত্তর দিত, ভালো আছি, ব্যস্ত আছি। আগে সে প্রতিটা ছোটখাটো কথা তাকে জানাত, কার সাথে দেখা হলো, কি পড়ল, কি শিখল, কিন্তু এখন কথাবার্তা কম হতে লাগল। মাধব বুঝতে পারছিল না যে এই দূরত্ব শুধু শহরের নাকি মনেরও। ট্রেনিং চলাকালীন সাবিতার বন্ধুত্ব তার ব্যাচের অফিসারদের সাথে হতে লাগল। সবার স্বামীরা হয় ইঞ্জিনিয়ার, না হয় ব্যবসায়ী অথবা বড় কোনো পদে কর্মরত ছিল। যখনই স্বামীর ব্যাপারে কথা উঠত, সে প্রসঙ্গ পাল্টে দিত। তার মনে হতো যদি সে সত্যিটা বলে দেয় যে তার স্বামী দিনমজুরি করে এবং ম্যাট্রিকও পাশ করেনি, তাহলে লোকে কি ভাববে। একদিন এক বান্ধবী হেসে জিজ্ঞেস করল, তোমার স্বামী কি করেন? সাবিতা এক মুহূর্তের জন্য থামল, তারপর বলল, সে নিজের কাজ করে। সে মিথ্যে বলেনি, কিন্তু সত্যিটাও বলেনি। ওদিকে পুনেতে মাধবের রুটিন একই ছিল, সকালে কাজ, সন্ধ্যায় বাড়ি। তফাৎ শুধু এই ছিল যে এখন বাড়িটা বড্ড খালি লাগত। আগে রাতে সাবিতার বই পড়ার শব্দ আসত, এখন শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যেত। সে প্রতি মাসে তার ট্রেনিং সেন্টারে টাকা পাঠাত, যাতে তার কখনো কোনো অভাব বোধ না হয়। নিজে পুরনো কাপড় পরত, কিন্তু তার খরচে কোনো কমতি হতে দিত না। তার মনে হতো যে এখন সাবিতার জগৎ বড় হয়ে গেছে, তাই তার চাহিদাও নিশ্চয়ই বড় হবে। কয়েক মাস পর যখন সাবিতা ছুটি নিয়ে বাড়ি ফিরল, তখন পুরো বস্তি তাকে দেখার জন্য ভিড় করল। সবাই তার ইউনিফর্ম নিয়ে আলোচনা করছিল, মাধব দূরে দাঁড়িয়ে হাসছিল। সে ভেবেছিল সাবিতা দৌড়ে আসবে, আগের মতো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু তা হল না। সাবিতা সবাইকে নমস্কার করতে থাকল, লোকের সাথে কথা বলতে থাকল, ছবি তোলাতে থাকল। মাধব কাছে এলে সে শুধু হালকা একটু হাসল, যেমন কেউ পরিচিত কোনো মানুষকে দেখে হাসে। সেই রাতে মাধব জিজ্ঞেস করল, ক্লান্ত হয়ে গেছ? সাবিতা মোবাইলের দিকে তাকিয়েই বলল, হ্যাঁ, ট্রেনিং খুব কঠিন। আগে সে ঘণ্টার পর ঘণ্টা তার সাথে কথা বলত, আজ 5 মিনিট কথাও যেন কঠিন মনে হচ্ছিল। মাধব সেটা অনুভব করল, কিন্তু কিছু বলল না। পরদিন সাবিতা শহরের কিছু বড় কর্মকর্তার সাথে দেখা করতে গেল। সে চাইছিল বড় বড় লোকেদের সাথে তার পরিচিতি বাড়ুক। সে মাধবকে এটাও বলল না যে সে কোথায় যাচ্ছে। মাধব ভাবল হয়তো কোনো কাজ হবে। ধীরে ধীরে ছুটি শেষ হয়ে আসছিল। যাওয়ার একদিন আগে সাবিতা আলমারিতে কাপড় রাখছিল। তখনই তার নজর পড়ল মাধবের ছেঁড়া শার্টের ওপর। সে হঠাৎ করে বলে উঠল, তুমি একটু ভালো কাপড় কেন পরো না? মাধব সহজভাবে উত্তর দিল, কাজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই সস্তা কিনি। সাবিতা কিছু বলল না, কিন্তু তার চোখে মুখে একটা হালকা অস্বস্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। মাধব সেই ভাবটা দেখে নিল, কিন্তু না দেখার ভান করল। যখন সে ফিরে যেতে লাগল, মাধব তাকে বাসস্ট্যান্ডে ছাড়তে এলো। আগের মতো সে হাত ধরে তাকে আটকাল না, শুধু বলল, খেয়াল রেখো। সাবিতা মাথা নাড়ল এবং বাসে উঠে পড়ল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে অনুভব করল যে এখন তার মন আর এখানে পড়ে থাকছে না। বাস চলতে শুরু করল, আর মাধব ওখানেই দাঁড়িয়ে রইল। দিন কাটতে লাগল, ট্রেনিং শেষ হল এবং সাবিতা তার প্রথম পোস্টিং পেল। এখন সে সত্যিই অফিসার হয়ে গেছে। খবরের কাগজে তার ছবি ছাপা হল, নিচে লেখা ছিল, দরিদ্র পরিবারের মেয়ে হল আইপিএস। মাধব সেই খবরটা যত্ন করে রেখে দিল।
পোস্টিংয়ের পর সাবিতার ব্যস্ততা আরও বেড়ে গেল। এখন ফোন করাও কমে গেল। কখনো কখনো সপ্তাহ পার হয়ে যেত, কথা হতো না। মাধব ফোন করলে সে বলত, মিটিংয়ে আছি, পরে কথা বলছি। এক সন্ধ্যায় মাধব সাহস করে বলল, কবে আসবে? সাবিতা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, এখন অনেক কাজ, সময় পাচ্ছি না। তার কণ্ঠস্বরে আগের সেই উষ্ণতা ছিল না। সেই রাতে মাধব অনেকক্ষণ জেগে রইল। সে বুঝতে পারছিল না যে এই দূরত্ব সময়ের নাকি ইচ্ছের। সে নিজেকে বোঝাল যে সে এখন বড় অফিসার হয়েছে, দায়িত্ব পেরেছে, তাই হয়তো ব্যস্ত থাকে। সে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু মন মানতে চাইছিল না। কিছুদিন পর সাবিতা ফোন করল। তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি আনুষ্ঠানিক ছিল। সে সরাসরি বলল, মাধব, আমাদের কথা বলা দরকার। মাধবের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাবিতা কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলে দিল, আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় এখন আমাদের একসাথে থাকাটা ঠিক না। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। মাধব কিছুই বলতে পারল না। তার আঙুলগুলো ফোনের ওপর জমে রইল। শব্দ যেন গলায় আটকে গেল। আর সেই নিস্তব্ধতার মাঝে মাধবের কানে শব্দগুলো বাজতে লাগল, আমার মনে হয় এখন আমাদের একসাথে থাকাটা ঠিক না। কিছুক্ষণ সে একদম চুপ করে রইল। তার মনে হল ফোনের ওপার থেকে আসা আওয়াজটা সাবিতার নয়, কোনো অপরিচিত মানুষের। সে নিজেকে সামলে নিয়ে ধীর স্বরে জিজ্ঞেস করল, আমি কি কারণটা জানতে পারি? সাবিতা নিরাবেগ স্বরে বলল, কারণ কোনো একটা নয় মাধব, শুধু এখন আমাদের চিন্তাভাবনা আর আমাদের স্তর আলাদা হয়ে গেছে। সে কথাগুলো না থেমেই বলে দিল, যেন সে মনে মনে আগে থেকেই প্রস্তুত ছিল। মাধবের বুকে হালকা ব্যথা অনুভব হল, কিন্তু তার গলা শান্ত ছিল। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে ঠিক আছে। সাবিতা শুধু এটুকুই বলল, তুমি বুঝদার মানুষ, আমি জানতাম তুমি বুঝবে। আর ফোনটা কেটে গেল। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল। দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। মাধব ফোনটা নিচে রাখল এবং ছাদের দিকে তাকিয়ে রইল। চোখ ভিজে ছিল, কিন্তু জল গড়িয়ে পড়ছিল না। কিছুক্ষণ পর সে নিজেকে বলল, যদি সে খুশি থাকে তবে এটাই সঠিক। কিছুদিনের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে গেল। কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই, শুধু নীরবে শেষ হয়ে গেল সম্পর্কটা। বস্তিতে খবর ছড়াতেই লোকে কথা বলা শুরু করে দিল। কেউ বলল, অফিসার হতেই ছেড়ে দিল। কেউ হেসে বলল, আরে ভাই, কতদিন আর দিনমজুরের সাথে থাকত। মাধব সব কথাই শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। সে প্রতিজ্ঞা করে নিল যে এবার নিজের জীবন নিজেই বদলাবে। পরদিন সকালে সে মজুরির কাজে না গিয়ে শহরের দিকে রওনা দিল। সে বাজারের দোকানগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগল। কে কি বিক্রি করছে, মানুষ কোথায় বেশি দাঁড়াচ্ছে, কোন দোকানে ভিড় বেশি। সন্ধ্যা পর্যন্ত সে বুঝে গেল যে যদি সঠিক জায়গা আর সঠিক পদ্ধতি পাওয়া যায় তবে ছোট কাজও বড় হয়ে উঠতে পারে। পরদিনই সে ধার করে রাস্তার ধারে চায়ের একটা ছোট স্টল দিল। প্রথম দিন মাত্র ৬ কাপ চা বিক্রি হল। আয় এতই কম ছিল যে সন্ধ্যায় হিসেব দেখে সে হালকা একটু হাসল। কিন্তু সে স্টল বন্ধ করল না। প্রতিদিন সে নতুন কিছু যুক্ত করতে লাগল। চায়ের সাথে বিস্কুট রাখল, তারপর টোস্ট, তারপর নোনতা খাবার। খদ্দেরদের সাথে সে এমনভাবে কথা বলত যেন কত বছরের চেনা। লোকেরা তার সরলতা আর সততায় মুগ্ধ হতে লাগল। ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে লাগল। কিন্তু পথটা সহজ ছিল না। এক সকালে যখন সে তার স্টলের কাছে পৌঁছাল, তার মনটা ভেঙে গেল। তালা ভাঙা পড়েছিল এবং ভেতরে রাখা ক্যাশ বাক্স উধাও ছিল। চা পাতা, চিনি আর বিস্কুটের প্যাকেটও ছিল না। কেউ রাতে চুরি করে নিয়েছিল। কিছুক্ষণ সে ওখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। কেউ সহানুভূতি দেখাল, কেউ বলল, এখন কি করবে? মাধব খালি স্টলটার দিকে তাকাল, দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আবার শুরু করব। সে ধার করে আবার জিনিসপত্র কিনল এবং সেই দিনই সন্ধ্যায় আবার স্টল বসাল। সেদিন সে আগের চেয়েও বেশি উদ্যমে চা বানাল, যেন সে নিজেকে প্রমাণ করছিল যে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সময় ধীরে ধীরে বদলাতে লাগল। পরিশ্রমের ফল মিলল। কয়েক মাস পর সে স্টলের জায়গায় একটা ছোট দোকান ভাড়ায় নিল। এখন সে শুধু চা নয়, নাস্তাও বিক্রি করত। তার দোকান পরিষ্কার থাকত, স্বাদ ভালো হতো আর ব্যবহার ছিল বিনম্র।
তাই খদ্দের আপনা আপনি বাড়তে লাগল। 1 বছরের মধ্যে সে কিছু টাকা জমিয়ে ফেলল। সেই জমানো টাকা দিয়েই সে দ্বিতীয় দোকান খুলল, তারপর তৃতীয়। এখন লোকেরা তাকে নামে চিনতে শুরু করল। যে মানুষটা একসময় দিনমজুরি করত, সেই এখন অন্যদের কাজ দিচ্ছিল। ওদিকে সাবিতার জীবনও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সে তার পদে সফল ছিল, সম্মান মিলছিল, নাম হচ্ছিল, বড় বড় মঞ্চে তাকে ডাকা হতো, খবরের কাগজে তার ছবি ছাপা হতো। সব দিকে তার সাফল্যের আলোচনা ছিল। কিন্তু এসবের মাঝে একটা জিনিস ছিল যা কখনো ফিরে আসেনি, তা হলো শান্তি, যা সে কখনো সেই ছোট্ট ঘরটাতে পেত। 5 বছর কেটে গেল। এক সকালে শহরের খবরের কাগজে সংবাদ ছাপা হলো, স্থানীয় যুবক গড়ে তুলল সফল শিল্প, শত শত মানুষের কর্মসংস্থান। ছবিতে স্যুট পরা এক আত্মবিশ্বাসী মানুষ দাঁড়িয়েছিল। চেহারা বদলে গেছে, ভঙ্গি বদলে গেছে, কিন্তু চোখের সরলতা সেই একই ছিল। সে ছিল মাধব। চায়ের স্টল দিয়ে শুরু করা সেই মানুষটি এখন নিজের ফুড কোম্পানির মালিক হয়ে গেছে। শহরের বড় বড় কর্মকর্তারা তার সাথে দেখা করতে আসত। বিজনেস মিটিংয়ে তার মতামত নেওয়া হতো এবং লোকেরা তাকে সম্মান করে মাধবজি বলে ডাকত। মাধব খবরের কাগজটা হাতে নিল, কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, মনে হচ্ছে আমি সত্যিই বদলে গেছি। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ভাগ্য তার জন্য সামনে কি লিখে রেখেছে, কারণ খুব শীঘ্রই তাকে সেই মানুষটির সামনে দাঁড়াতে হতো যে তাকে একসময় নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। যাই হোক বন্ধুরা, কিছুদিন পরেই শহরে একটি বড় সরকারি প্রকল্প শুরু হতে যাচ্ছিল। এই প্রকল্পটি ছিল স্থানীয় শিল্পের পরিদর্শন এবং লাইসেন্স যাচাই সংক্রান্ত। আর এর দায়িত্ব যে কর্মকর্তাকে দেওয়া হয়েছিলেন তিনি ছিলেন সাবিতা। এখন সে জেলার একজন সিনিয়র অফিসার হয়ে গেছে, কঠোর, সৎ এবং নিয়মকানুনের জন্য বিখ্যাত। কারোর ধারণা ছিল না যে তার পরবর্তী তদন্ত সেই কোম্পানিতেই হতে চলেছে যার মালিক মাধব। সেই সকালে মাধব তার অফিসের টেবিলে ফাইল দেখছিল। তখনই ম্যানেজার এসে বলল, স্যার, সরকারি পরিদর্শন টিম আসতে চলেছে। মাধব শান্ত স্বরে জিজ্ঞেস করল, অফিসারকে? ম্যানেজার ফাইল দেখে নাম পড়ল, সাবিতা দেশমুখ। নাম শুনেই মাধবের হাত হালকা থেমে গেল। কয়েক সেকেন্ড সে ফাইলের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে কোনো ভাব এলো না। সে শুধু বলল, ঠিক আছে, সব ফাইল তৈরি রাখো। দুপুরে কালো রঙের সরকারি গাড়ি কোম্পানির গেটে এসে থামল। সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল। গাড়ি থেকে সাবিতা নামল, পরিষ্কার ইস্ত্রি করা ইউনিফর্ম, আত্মবিশ্বাসে ভরা মুখ, তীক্ষ্ণ দৃষ্টি। কোম্পানির কর্মচারীরা লাইনে দাঁড়িয়ে গেল। সাবিতা ভেতরে এগিয়ে গেল এবং অফিসে পৌঁছাল। দরজা খুলল এবং তার নজর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর পড়ল। দুজনের চোখ মিলল। সে ছিল মাধব। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। 5 বছর আগের স্মৃতি দুজনের মাথায় একসাথে ভেসে উঠল। ছোট ঘর, চুইয়ে পড়া ছাদ, রাতের পড়াশোনা আর সেই শেষ ফোন কল। কিন্তু পরমুহূর্তেই দুজনে নিজেকে সামলে নিল। সাবিতা আনুষ্ঠানিক স্বরে বলল, আমরা পরিদর্শনের জন্য এসেছি। মাধব একদম শান্ত গলায় উত্তর দিল, স্বাগত ম্যাডাম, সব নথিপত্র তৈরি আছে। তার কণ্ঠে না ছিল কোনো অভিযোগ, না কোনো খোঁচা, ছিল শুধু সরলতা। তদন্ত শুরু হল। সাবিতা প্রতিটি কাগজ মনোযোগ দিয়ে দেখল, প্রশ্ন করল, নোট নিল। মাধব প্রতিটি প্রশ্নের স্পষ্ট এবং সঠিক উত্তর দিল। তার কোম্পানির রেকর্ড একদম ঠিকঠাক ছিল। লাইসেন্স, ট্যাক্স, কর্মচারীদের তথ্য সব গুছানো। যতক্ষণ তদন্ত চলল, ঘরে শুধু কাজের কথাই হতে থাকল। কেউ অতীতের কথা উল্লেখ করল না। প্রায় 1 ঘণ্টা পর সাবিতা ফাইল বন্ধ করল এবং বলল, সব ঠিক আছে। মাত্র 2টি শব্দ, কিন্তু সেই 2টি শব্দের মাঝে এক অদ্ভুত নীরবতা লুকিয়েছিল। সে উঠে যেতে লাগল। তখনই মাধব বিনম্রভাবে বলল, চা খেয়ে যান ম্যাডাম, আমাদের কোম্পানির স্পেশাল চা। সাবিতা এক মুহূর্ত থামল। তার মনে পড়ল এই মানুষটিই একসময় রাস্তার ধারে চা বিক্রি করত। সে ধীর স্বরে বলল, ঠিক আছে। চা এলো। কাপ থেকে ওঠা ধোঁয়ার সাথে যেন পুরনো স্মৃতিরাও বাতাসে মিশে গেল। কয়েক সেকেন্ড দুজনে চুপ করে বসে রইল। অবশেষে সাবিতাই জিজ্ঞেস করল, কেমন আছো? মাধব হালকা একটু হাসল, ভালো আছি, ব্যাস এতটুকুই। তার এই ছোট্ট উত্তরের মধ্যে না ছিল কোনো নালিশ, না কোনো প্রশ্ন। এই ব্যাপারটাই সাবিতার বুকে বিঁধল। সে ধীর স্বরে বলল, তুমি অনেক এগিয়ে গেছ। মাধব সহজ গলায় বলল, সময় শিখিয়ে দেয়। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু অর্থ ছিল গভীর। সাবিতার কাছে বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। প্রথমবার সে অনুভব করল যে সামনে বসা মানুষটি সেই একই ব্যক্তি, কিন্তু এখন আর আগের মতো নেই।
তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল যা কোনো পদ থেকে নয় বরং সংগ্রাম থেকে আসে। কিছুক্ষণ পর সে উঠল এবং বলল, আমাদের যাওয়া উচিত। মাধব মাথা নাড়ল। জি ম্যাডাম। সে দরজা পর্যন্ত পৌঁছাল, তারপর হঠাৎ থেমে গেল। পেছনে না ফিরেই সে জিজ্ঞেস করল, তুমি দ্বিতীয় বিয়ে কেন করনি? মাধব শান্ত স্বরে উত্তর দিল, প্রয়োজন মনে হয়নি। সাবিতার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে দেখল, তার চোখে মুখে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু সত্যতা। মাধব আরও বলল, কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না, শুধু নিজেদের জায়গা বদলে নেয়। এ কথা শুনেই সাবিতার চোখ নিচে নেমে গেল। সে প্রথমবার অনুভব করল যে সে কত বছর আগে কি হারিয়েছে। সে কিছু বলতে পারল না, শুধু ধীরে মাথা নাড়ল এবং বাইরে চলে গেল। গাড়িতে বসেই সে আয়না দিয়ে পেছনে তাকাল। মাধব ওখানেই দাঁড়িয়েছিল, সোজা, শান্ত, সংযত। সেই মানুষটি যাকে সে কখনো নিজের যোগ্য মনে করেনি, আজ তার চেয়ে অনেক উঁচুতে দাঁড়িয়েছিল। তার মনে একটাই কথা বাজছিল, আমি মানুষ দেখিনি, তার অবস্থা দেখেছিলাম। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু সাবিতার মন ওখানেই পড়ে রইল। সে সিটে মাথা এলিয়ে দিল। আজ প্রথমবার তার নিজের জয় অসম্পূর্ণ মনে হচ্ছিল। সন্ধ্যায় যখন সাবিতা অফিসে পৌঁছাল, সে একা কেবিনে বসেছিল। সামনে টেবিলে রাখা নেমপ্লেট জ্বলজ্বল করছিল, এস সাবিতা, সিনিয়র পুলিশ অফিসার। সে অনেকক্ষণ ওটার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, নাম বড় হয়ে গেল, কিন্তু জীবন ছোট হয়ে রইল। তার মাথায় পুরনো সেই আওয়াজ বেজে উঠল, তুমি শুধু পড়াশোনা করো, বাকি জিনিস আবার চলে আসবে। তার চোখ জলে ভরে এলো এবং মনে মনে তার হৃদয়ে একটা প্রশ্ন জাগল, যদি সেদিন আমি সঙ্গ না ছাড়তাম, তাহলে কি আজ আমি সত্যিই বেশি সুখী হতাম? বন্ধুরা, আজ সাবিতার কাছে সব কিছু ছিল, পদ, টাকা, পরিচিতি। শুধু সেই মানুষটি ছিল না যে এক সময় তার পাশে সব কিছু ছেড়ে দাঁড়িয়েছিল। আর এটাই তার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াল। কিন্তু ওদিকে মাধব তার নিজের জগতে সন্তুষ্ট ছিল। সে কখনো পেছনে ফিরে তাকায়নি। তার চোখে মুখে শান্তি ছিল, কারণ সে হারিয়েও নিজেকে খুঁজে পেয়েছিল। আর সাবিতা, সে পেয়েও অনেক কিছু হারিয়ে ফেলেছিল। এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের আসল মূল্য তার পদ বা টাকা নয়, বরং তার মন, সঙ্গ এবং ত্যাগ নির্ধারণ করে। যারা খারাপ সময়ে পাশে দাঁড়ায়, তারাই আসল সম্পদ। সফলতা পেয়ে আপনজনদের ছেড়ে দেওয়া উচ্চতা নয়, বরং সারা জীবনের একাকিত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনারা সাবিতার জায়গায় হতেন, তবে কি আপনারাও একই সিদ্ধান্ত নিতেন, নাকি সঙ্গ দেওয়া মানুষটির হাত কখনো ছাড়তেন না? আর যদি আপনারা মাধবের জায়গায় হতেন, তবে কি ভেঙে চুরমার হয়ে যেতেন, নাকি নিজেকে প্রমাণ করে দুনিয়াকে জবাব দিতেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখুন। আর যদি গল্পটির হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই সব সত্য অনুভূতির গল্প শোনার জন্য চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, কারোর জীবনের সত্য ঘটনা হয়। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।